প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা সক্রিয়, বললেন প্রধানমন্ত্রী। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়। শেখ হাসিনাকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে দিল্লি, মন্তব্য রিজভীর। ভারতকে ভয় পাচ্ছে সরকার, বলেছেন নাহিদ। স্বায়ত্তশাসিত জুলাই জাদুঘরের দাবি, ক্ষমতায় গিয়ে সংস্কার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি, মন্তব্য ডাক্তার শফিকের। 111-এ তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতন করা হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। ডিজিএফআই-এর গোপন বন্দিশালা পরিদর্শন, ট্রাইব্যুনালের বিচারকদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রশাসনের ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে নেই। একটি চক্র বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে অস্থির করতে সক্রিয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ফ্যাসিস্ট সরকারের সময়ের পরিকল্পনাহীনতা এবং বিশেষ মহলকে যে সুবিধা দেয়া হয়েছে তার জের টানতে হচ্ছে দেশের মানুষ ও বর্তমান সরকারকে। সংকট থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করছে সরকার। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যাতে চিকিৎসা সেবার বিঘ্ন না ঘটে, সেই জন্য সতর্ক থাকতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জানান, খুব দ্রুতই হেলথ কার্ড দেবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা সমাবেশে যোগ দেন। সকাল ৯:৩০টার দিকে চিকিৎসক সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। এ সময় শিক্ষার্থী ও পেশাজীবীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড। এটা আমরা সকলেই সেটি অনুভব করতে পারি, বিশেষ করে ৫ই আগস্টের পর থেকে। প্রধানমন্ত্রী বলেন, সরকার যখন দায়িত্ব নেয় তখন ভঙ্গুর রাষ্ট্র, দুর্বল অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি সেক্টর ভঙ্গুর অবস্থায় ছিল। সেখান থেকে সরকার চেষ্টা করছে দেশকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতে। এমন পরিস্থিতিতেও রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসনে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়, বেশ সক্রিয়। তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। সরকার কিন্তু একবারও অস্বীকার করেনি যে বহু মানুষ, বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয় অনেক কষ্ট ভোগ করছে, আমরা জানি এটি। তবে আমি মাত্র উল্লেখ করেছি, আমরা সামগ্রিকভাবে একটি ভঙ্গুর অবস্থা বা ব্যবস্থা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। গ্যাস বা জ্বালানি বা পেট্রোল, সামগ্রিকভাবে জ্বালানি খাতে যেই অপরিকল্পিতভাবে প্ল্যান প্রোগ্রামগুলো গ্রহণ করা হয়েছিল, অথবা বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশ, দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই আমরা এর মধ্যে কাজ শুরু করেছি। আমরা কাজ করেছি যে এই যে অপরিকল্পিত প্ল্যান যেগুলো ছিল, যা আমাদের জ্বালানি খাতকে একটি বিপদের মুখে ফেলে দিয়েছে, কিভাবে সেটিকে সঠিক করে নিয়ে আসতে পারি, আমরা কিভাবে এমন একটি পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন,
এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। প্রতিটি উপজেলার স্বাস্থ্যকেন্দ্র 101 শয্যায় উন্নীত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেবার মানসিকতা না থাকলে অবকাঠামোগত উন্নয়ন কোনো কাজে আসবে না। যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী জনগণ ও দেশের কল্যাণে কাজ শুরু করেছেন। তার কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশের উন্নয়নের প্রত্যয় স্পষ্ট। গতকাল ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমানও বক্তব্য রাখেন। আমাদের নেতা তারেক রহমান সাহেবের দিকে, কারণ তিনি বাংলাদেশে যখন প্রথম আসলেন, সে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসনের পরে এসেই তিনি প্রথম যে কথাটা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান তিনি শুরু করেছেন নির্বাচনের পরে, নির্বাচিত হওয়ার পর থেকে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ হচ্ছে জনগণের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। এবং আজকে চিকিৎসা ক্ষেত্রে বাজেটে সবচেয়ে বড় যে অতীতের চাইতে সবচেয়ে বড় আপনার যে বরাদ্দ প্রদান করা হয়েছে, সেটাও এই তারেক রহমান সাহেবের নেতৃত্বেই করা হয়েছে। আমরা আশা করছি যে আগামী 5 বছরে চিকিৎসা ক্ষেত্রে যে বরাদ্দ, সেই বরাদ্দ জিডিপির প্রায় 5% গিয়ে পৌঁছাবেন তিনি ঘোষণা দিয়েছেন। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ও বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। শনিবার তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 ব্যক্তির পরিবারের সদস্যদের চাকুরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, চাকুরিপ্রাপ্তদের কেউ জুলাইয়ের আন্দোলনে সরাসরি অংশ নিয়েছেন, আবার কারো আপনজন এই আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ বাংলাদেশের মানুষ একটি মুক্ত পরিবেশে থাকতে পারছে। প্রধানমন্ত্রী 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে মানুষের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব আত্মত্যাগের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে দেশের মানুষ আরও ভালোভাবে বসবাস করতে পারবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা চাকুরির নিয়োগপত্র পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, সম্পর্ক ভালো চাইবেন আবার হাসিনা কার্ড খেলবেন, এভাবে সম্পর্ক হয় না। ভারত একজন দণ্ডিত গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধীকে বারবার কথা বলার, রাজনীতি করার সুযোগ দিচ্ছে, আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কও চাইছে। দুটো একসঙ্গে হয় না। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের থেকেও জামায়াত এখন শেখ হাসিনার ফেরা এবং আওয়ামী লীগ নিয়ে নরম সুরে কথা বলছে। রকুনুজ্জামানের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দল ও ইউট্যাব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেন। ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। এনসিপির সমালোচনায় সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন বন্দোবস্তের বন্ধুরা পুরাতন চেতনা বিক্রির রাজনীতি করতে চাইছে। চেতনা বিক্রির রাজনীতি বা স্বৈরাচার ফেরানোর চেষ্টা বাদ দিয়ে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরাও আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছি সংগঠন হিসেবে। সেই সংগঠনের ভাগ্য নির্ধারিত হবে আদালতে। সেই আইনটা করা হয়েছে আর্টিকেল 47 অনুসারে, সেই আইনটা করা হয়েছে আইসিটি অ্যাক্টে, সেটা আছে, তদন্ত হচ্ছে। আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। নতুন দলের নতুন বন্ধুদের পুরাতন বন্দোবস্তের রাজনীতি বাংলাদেশে আর হবে না। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা তোমাদের মধ্যে আমাদের ভবিষ্যৎ দেখতে পাই। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা করতে চাই। সেটার প্রতিযোগিতা হোক, আকাঙ্ক্ষার বাস্তবায়নের প্রতিযোগিতায় আমরা আছি। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে নরম সুর করার অভিযোগ করেন জামাতের বিরুদ্ধে। বলেন, দলটি পাতানো ঝামেলা লাগানোর চেষ্টা করছে। কেমন জনি বলার যে শেখ হাসিনা বোধহয় ওর আমলেই ভালো ছিল ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছেন। এবং আমি মনে করি যে কিছু কিছু আওয়াজ আসছে যারা এই গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, কোনো না কোনো কারণে তাদের মধ্যে থেকে এই জিনিসটি আসছে। তার একটা নমুনা আপনাকে আমি বলি। কদিন আগে জামাতের আমিরের বাসায়, সরকারি বাসায় একটা চিত্র প্রদর্শনী হয়েছে। ওখানে শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ আছে, ওখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র আছে, জুলাইয়ের বিভিন্ন চিত্র আছে। কিন্তু মুক্তিযুদ্ধের যিনি ঘোষণা দিলেন, স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, তার কোনো ছবি নাই। ওই যে 5ই আগস্টের পর বলেছিলেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলব, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব, কথা বলেছেন। সেটার কি মানে একটা এক্সটেনশন নাকি এটা? অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম, শিক্ষক নেতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান সহ জুলাই শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে ফেলানির স্মৃতি এবং মোদি বিরোধী আন্দোলনের ছবি সরে ফেলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এসব অধ্যায় কেন বাদ যাবে এ প্রশ্ন তুলে বলেন, বর্তমান সরকার ভারতকে ভয় পাচ্ছে। জাদুঘরকে কোনো দলের ইতিহাসের অংশ না করে জাতীয় ইতিহাসের কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। লাল ফোনে বাজছে শেখ হাসিনার রেকর্ড করা ফোন আলাপ। মনোযোগে শুনছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একসময় যে ভবন ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, গণভবন, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সেই ভবনই এখন জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণাগার। শনিবার সকাল 9টায় জাদুঘরে যান নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম সহ দলের কয়েক নেতা। পরিদর্শন শেষে জাদুঘরের প্রদর্শনীতে পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেন নাহিদ ইসলাম। এর পেছনে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখার রাজনৈতিক হিসাব থাকতে পারে বলে সংশয় তার। বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। তারা সবার আগে বাংলাদেশ বললেও আমরা দেখছি যে মানে যদি ভয় না পেত তাহলে এটা তো আমাদের ইতিহাসের অংশ এবং এটা তো ভারত করেছে, তো যেটা ইতিহাসের অংশ সেটা কেন থাকবে না? বিডিআর হত্যাকাণ্ড, ফেলানি হত্যাকাণ্ড, এটা 16 বছরের ইতিহাসের বাইরে হইলেও বিগত 16 বছরে যে ভারতীয় আগ্রাসন এদেশে ছিল, এই মোদি বিরোধী আন্দোলন, এই বিষয়গুলোকে আসলে তুলে দেওয়া মানে সরিয়ে দেওয়া হয়েছে। হয়তো সরিয়ে দিয়ে মনে করতেছে এই সরকার ভারতের সাথে
সম্পর্ক তারা ভালো রাখতে পারবে, কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক ভালো বা মন্দের বিষয় না, সম্পর্কটা হওয়া উচিত মর্যাদাপূর্ণ। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে আরও বিস্তৃত করার দাবি জানিয়ে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের কথা স্মরণ করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের যেই সেগমেন্টগুলো রাখা হয়েছে সেগুলোকে আরও এলাবোরেট করা উচিত, টাইমলাইন ধরে ধরে সেটার বয়ানটা আসা উচিত। বিশেষত প্রাইভেট ইউনিভার্সিটির মাদ্রাসা স্টুডেন্ট তাদের যে ভূমিকা সেগুলো আলাদাভাবে আসা উচিত, সেগুলো আলাদাভাবে এখানে আসে নাই। এবং ঢাকার বাইরে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায়ও যে আন্দোলন হয়েছিল, একই পরিমাণ সেখানে নির্যাতন নির্মমতার গল্প আছে, প্রতিরোধের গল্প আছে, সেই বিষয়গুলো আসেনি। তো এটা খুবই কেন্দ্রীভূত, হয়তো পরিচিত মুখগুলো এখানে বারবার এসেছে। তা আমরা জাদুঘরের যারা দায়িত্বে আছেন বর্তমানে তাদেরকে আমরা এটা বলেছি আমাদের অবজারভেশনগুলো যাতে এটা আরও বিস্তৃত করা হয়। শুধু প্রদর্শনী নয়, জাদুঘরের ব্যবস্থাপনা নিয়েও উদ্বিগ্ন নাহিদ ইসলাম। এনসিপি চায় ইতিহাসের কোনো অংশ বাদ না দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পূর্ণাঙ্গ ও জাতীয় ইতিহাস সংরক্ষণ এবং জাদুঘরকে স্বায়ত্তশাসিত কাঠামোতে আনার। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। উস্কানিমূলক বক্তব্য না দিয়ে সমাজে বিশৃঙ্খলা না ছড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইল আইটিইবি ভবনে জামায়াত ইসলামের কেন্দ্রীয় উলামা বিভাগের উদ্যোগে মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি। আরও বলেন, বর্তমান সমাজে সত্য কথা বললে বাধা আসবেই, তবে সে বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। ইনসাফের ভিত্তিতে দেশ বিনির্মাণে জামায়াত ইসলামী কোনো জালিমের সাথে আপোষ করবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। এর আগে মিন্টু রোডে জামায়াত আমিরের সরকারি বাসভবনে আয়োজিত জুলাই এখনো শেষ হয়নি শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে সংস্কারের প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি। আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাআল্লাহ পারবো তো। তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি, এটা খেয়াল রাখতে হবে। হক কথা বলবেন, মাউইজায়ে হাসানার সাথে বলবেন, হিকমার সাথে বলবেন, তারপরে যেটা হবে তাবিলতু জামিয়া। মানুষ ধরে বন্দি রেখে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসির গোপন বন্দিশালায়। 5 আগস্টের পর প্রমাণ লোপাটে সেসব সেলে পরিবর্তন আনা হয়েছে। শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিরা আয়নাঘর পরিদর্শন করেন। এরপর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই তথ্য জানান। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, জেআইসি সেলে আসামিদের অপরাধ প্রমাণের কোনো তথ্য নেই। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, 1/11 এর উত্তাল সময়ে জেআইসি সেলে রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জেআইসি নামক যে প্রতিষ্ঠানটি, এইটি ছিল মানুষকে ধরে এনে সেখানে বন্দি করে রেখে তাদের উপরে যে অত্যাচার এবং নির্যাতনের যে একটা সেল, যেটা পরবর্তীতে সর্বজন পরিচিত আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে। সেখানে কি অমানবিকভাবে বন্দীদেরকে ধরে এনে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাখা হয়েছে। 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। শুধু তারেক রহমান নয়, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী রাখা হয়েছিল জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। 5 আগস্টের পরে নতুন করে পেইন্ট করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় সিমেন্ট দিয়ে এবড়ো করে ওয়ালগুলো আগের যে অবস্থাটা সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে তারা অনেক বন্দীরা তারা লিখে রাখতো, যেমন আমাদের হুম্মাম কাদের চৌধুরী, তাকেও কিন্তু এই জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল। তিনি কতদিন বন্দি ছিলেন তার নিজের হাতের একটা লেখা ছিল
এবং HQ বা চি নামে একটা প্রতীকী ব্যাপার ছিল, সেটি কিন্তু তারা সাদা রং করে প্লাস্টার করে দিয়েছে। যদিও প্লাস্টারের পরেও তার এই লেখাটা কিন্তু এখনও জেআইসি সেলের একটি রুমের মধ্যে বন্দি, মানে এখনই কিন্তু বিদ্যমান আছে। এরকম অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্যে তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও এইগুলো আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি, বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো এগুলো আমাদের কাস্টডিতে থাকবে। তবে আয়নাঘর পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন বন্দীদের দেয়া সাক্ষ্যের সাথে মিল নেই এই আয়নাঘরের। মেজর জেনারেল শেখ সারওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল তানবীর সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব, এই তিনজন আসলে জেআইসির ডিরেক্টর ছিলেন, কিন্তু জেআইসি একটা ফ্যাসিলিটি, জেলখানার জেলার যেরকম ডিসাইড করে না অথবা ডিসিশন নেন না এখানে কাকে আনা হবে, কতদিন রাখা হবে এবং কবে ছাড়া হবে, এটা তাদের ডিসিশন না। আমাদের এই তিনজন আসামি অথবা ক্লায়েন্টের একই রোল ছিল, এখানে ওনাদের সম্পৃক্ততা নেই। মিস্টার আজমি যে সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে, সেই সাক্ষ্য এবং আজকে যেটা দেখা গিয়েছে তাতে মিস্টার আজমি একজন মিথ্যাবাদী সাক্ষী হিসেবে পরিগণিত হয়েছেন। কিভাবে আমি একটু বলি। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফের বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি 17 ফিট বা 21 ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে, সেই রুমে কিন্তু দুটো জানালা আছে দক্ষিণ দিকে। সেই জানালা দিয়ে প্রথমে দেখা যায় গাছ, যে গাছের বয়স সর্বনিম্ন হবে কমপক্ষে 20 বছরের অধিক। তাহলে যে ব্যক্তি গাছ দেখে নাই সেই ব্যক্তি কি করে এই মেজবি দেখে, মেজবির উল্টা ওয়াল দেখে? জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে 26 জনকে বন্দী রেখে নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিকী সহ মোট আসামি 13 জন। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন 10 জন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি সার্বজনীন আন্দোলন। এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। তাই কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের এই আন্দোলনের কৃতিত্ব দাবি করার সুযোগ নেই। শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় তিনি কথা বলেন। ইশরাক হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয়। আপনারা জুলাইকে বিক্রি করবেন না। আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের কর্মক্ষম সদস্যদের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করছে। যাত্রাবাড়ীতে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবির প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী ছিল আন্দোলনের অন্যতম হটস্পট। এখানে অনেক মানুষ আন্দোলনে অংশ নিয়েছেন এবং অনেকে শহীদ হয়েছেন। তাদের স্মৃতি ধরে রাখতে স্থায়ী শহীদ মিনার নির্মাণের যে দাবি উঠেছে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারা এখন এদের সাথে মিলে 71-এর স্মৃতিকে মুছে ফেলে নতুন ইতিহাস লেখার চেষ্টা করছেন। সেটা কি ইতিহাস বিকৃত না? তা আমি আজকে নাহিদ ইসলাম তিনি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানকে আমি স্বাগত জানাই। তিনি বলেছেন ইতিহাস যেন আমরা বিকৃত না করি। আমিও নাহিদ ইসলামকে আহ্বান জানাবো, আপনি সঠিক কথাই বলেছেন, ইতিহাস যেন আমরা বিকৃত না করি। 1971-এর ইতিহাস যেন আমরা বিকৃত না করি। 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস যেন আমরা বিকৃত না করি। সেই গণ অভ্যুত্থান কারো একক দাবিদার হতে পারে না। কোন একক দলের কৃতিত্ব ছিল না, তখন এনসিপি নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্বই ছিল না। চাঁপাইনবাবগঞ্জে একদিকে চলছে হামের প্রকোপ, অপরদিকে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। সেই সাথে রয়েছে জেলা হাসপাতালের চিকিৎসক সংকট সহ নানান সমস্যা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। সব মিলে চরম দুর্ভোগে সেবা নিতে আসা মানুষ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যার জেলা হাসপাতালে 85টি চিকিৎসক পদের বিপরীতে অর্ধেক পদই খালি, নেই পর্যাপ্ত ঔষধ। এই সংকট নিয়েই সেবা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এখানে মার্চ মাস থেকেই চলছে হামের প্রকোপ, এর উপর নতুন করে যুক্ত হয়েছে ডেঙ্গুর বিস্তার। ডেঙ্গুর এই হুমকির মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এই পরিস্থিতি আরো জটিল হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। আমার পরিবারে এই 3 জনের পাশাপাশি বাড়ি 3 জনেরই ডেঙ্গু হয়েছে, আমাদের এলাকাতে অনেক জনের হয়েছে। আমরা আতঙ্কিত এই বছর। রোগীর সংখ্যা অনেক ধীরে ধীরে বেড়েই চলেছে। সঠিক চিকিৎসাটা পাচ্ছি না ডাক্তার কমের জন্য। প্রতিদিনটা সকালে লেগেছিল আপনার স্যালাইন দিয়ে গেছে 4টার পরে। আমি এই কথাটা বলতে যাই, আমার কাছে নার্সেরা কত ছুটে চলে আসলো, আসে তখন আমাকে শাসছে, তুমি চিকিৎসা করছো না, কি করছো না, তাই বলছে আমাকে। নাফা পেয়েছে, নাফাই দিয়ে দিচ্ছে 2টা পেলে, যে খাইয়ে দাও, জ্বর ভালোই। জ্বরের রোগী নিয়ে আমি বেডে থাকতে পারছি না। তবে হাসপাতালের আরএমও জানান, সংকটের মধ্যেও সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে। যেহেতু এটি একটি সরকারি প্রক্রিয়া এবং এটি আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের এখানে পদায়ন করা হবে খুব শিগগিরই। আমাদের 85 হলো টোটাল চিকিৎসকের পদ, তার মধ্যে নিয়ার অ্যাবাউট 50% আমাদের পূর্ণ আছে। এদিকে সার্বিক পরিস্থিতি সামাল দিতে সমন্বিত পদক্ষেপের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্যালাইনের সফলতা হচ্ছে আমরা প্রস্তুত আছি আমরা সেবা দেওয়ার জন্য। আমরা চাই যে আমরা সবার মধ্যে আপনাদের সবার সহযোগিতার জন্য আমরা যে ট্রান্সমিশনের হারটা যেন কম থাকে। বিশেষজ্ঞরা বলছেন, মহামারী রূপ নেওয়ার আগেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি জরুরি ভিত্তিতে চিকিৎসক সংকট দূর করে স্বাস্থ্যসেবা স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। প্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিস্টের দোসররা সক্রিয়, বললেন প্রধানমন্ত্রী। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়। শেখ হাসিনাকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে দিল্লি, মন্তব্য রিজভীর। ভারতকে ভয় পাচ্ছে সরকার, বলেছেন নাহিদ। স্বায়ত্তশাসিত জুলাই জাদুঘরের দাবি, ক্ষমতায় গিয়ে সংস্কার প্রতিশ্রুতি ভুলে গেছে বিএনপি, মন্তব্য ডাক্তার শফিকের। এবং 111-এ তারেক রহমানকে জেআইসি সেলে নির্যাতন করা হয়েছে, জানালেন চিফ প্রসিকিউটর। ডিজিএফআই এর গোপন বন্দিশালা পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।